কর্মস্থলে ফিরতে ঢাকামুখী মানুষের ঢল, পরিবহনে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। কাল থেকে চালু লঞ্চ, ট্রেন, বাস, চলছে সংক্রমণ এড়ানোর প্রস্তুতি। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসলো ৩০তম স্প্যান, আর বাকি ১১টি। দৃশ্যমান হলো ৪.৫ কিলোমিটার সেতু। এবারের বাজেটে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার আভাস। বাণিজ্যে গতি না ফিরলে অর্জন কঠিন বলছেন ব্যবসায়ীরা। বাস্তবসম্মত নয় মত অর্থনীতিবিদদের। আমপান তাণ্ডবের এক সপ্তাহ পরও বাঁধ ভাঙা পানিতে প্লাবিত হচ্ছে সাতক্ষীরার নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে খাবার ও পানি সংকট, ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কাল থেকে অফিস শুরু হওয়ায় কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। রাজধানীর অন্যতম প্রবেশ মুখ গাবতলীতে বিভিন্ন যানবাহনে ভোর থেকেই ঢুকছেন মানুষ। গণপরিবহন না থাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশায় গাদাগাদি করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এদিকে জীবিকার তাগিদে পথে নামা মানুষের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন। এদিকে পাটুরিয়া, দৌলতিয়া এবং কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌরুটেও সকাল থেকে মানুষের ঢল দেখা গেছে। সামাজিক দূরত্ব না মেনে ফেরিতে নদী পার হচ্ছেন যাত্রীরা। কাল থেকে চালু হচ্ছে অফিস। কর্মস্থলে ফিরতে চোখে পড়েছে ঢাকামুখী মানুষের চাপ। মানিকগঞ্জের ঘাটে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাব তার কাছে। ইউসুফ। সজল, তো পাটুরিয়া, দৌলতিয়া রোডের পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু এই মুহূর্তে মানুষের পদচারণা কিন্তু মুখর হয়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ৮টার পরের থেকে মানুষের ঢল রয়েছে এই পাটুরিয়া ঘাট এলাকায়। আমরা ঈদের আগে পরে যেরকম দেখি যে এক পাশ থেকে শুধু খালি বা দুই একটি যানবাহন নিয়ে যে ফেরিগুলো আবার পুরো যাত্রী নিয়ে কিন্তু গাদাগাদি করে যেভাবে আবার এসে যাত্রী নামিয়ে দেয়, ঠিক একই অবস্থা কিন্তু এই পাটুরিয়া ঘাট এলাকায় এখন সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ফেরিতে কিন্তু যাত্রীরা, কর্মমুখী যাত্রীরা কিন্তু গাদাগাদি করে এবং একে অপরের গায়ে লাগিয়ে কিন্তু তারা এই ঘাট পার হচ্ছে। তো আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে এই মুহূর্তে পাটুরিয়া, দৌলতিয়া নৌরুটে মোট 10টি ফেরি চলাচল করছে, ছোট বড়। সেই ক্ষেত্রে কিন্তু আজও ঘাটের কিছু সংকট রয়েছে। অর্থাৎ পানি বৃদ্ধির কারণে কিন্তু পাটুরিয়া, দৌলতিয়া নৌরুটে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় কিন্তু স্রোতেরও সৃষ্টি হয়েছে এবং ফেরিগুলো চলাচল করতে কিন্তু আগে যে সময়টা লাগতো তার দ্বিগুণ সময় লাগছে। অন্যদিকে কিন্তু এই মুহূর্তে পাটুরিয়া ঘাটেই কিন্তু ২ শতাধিক ছোট বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সব কিছু মিলিয়ে যেটা ভাইরাস সংক্রমণের যে একটি আশঙ্কা তা কিন্তু ঘাট এলাকায় রয়েছে। লকডাউন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আগামীকাল কাজে যোগ দেওয়ার জন্য এরা আসলে কর্মমুখী হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সেই ক্ষেত্রে তো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ঢাকামুখী মানুষের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। দীর্ঘ ২ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল শুরু হচ্ছে লঞ্চ ও ট্রেন চলাচল। সোমবার থেকে চলবে বাস। ইতোমধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। ধোয়া মোছার পাশাপাশি জীবাণুনাশক দিয়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।
সংশ্লিষ্টরা বলছেন সরকারের নির্দেশনা মেনেই যাত্রী পরিবহন করা হবে। তবে করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত প্রতিবেদনে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৬শে মার্চ দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় যাত্রীবাহী বাস চলাচল। আর ২৪শে মার্চ থেকে বন্ধ থাকে রেল ও যাত্রীবাহী নৌযান চলাচল। এর প্রায় ২ মাস পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সুযোগ দিল সরকার। করোনা পরিস্থিতিতে জীবাণুনাশক দিয়ে চলছে বাস ধোয়া মোছা। প্রস্তুত হয়েছে টিকিট কাউন্টারগুলো। সংশ্লিষ্টরা জানান সরকারের নির্দেশনা মেনেই চলবে যাত্রী ওঠানো নামানো। বাধ্যতামূলক থাকবে পরিবহন কর্মী ও যাত্রীদের মাস্ক পরা। কতদিন এই তরে ত্রাণের উপর বেঁচে থাকবো? গাড়ি ছেড়ে দিচ্ছে, আমরা নিজেরা কিছু স্বাস্থ্যবোধ করতেছি। আমি এটা ভালোর দিকই দেখতেছি। অনেকদিন ধরে গাড়িটা বন্ধ রয়েছে, গাড়িটা হচ্ছে চালু, এটা আমাদের জন্য বেটার। যাত্রীরা যারা পরিবহনে উঠবে তাদের জন্য মাস্ক বাধ্যতামূলক এবং তাদের মনিটরিংয়ে রাখার আমরা ব্যবস্থা রাখবো এবং জীবাণুনাশকের জন্য হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে এগুলোরও ব্যবস্থা করছি। এদিকে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত লঞ্চগুলো। শুরু হয়েছে ঢাকা বরিশাল নৌপথের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি। সরকারের নির্দেশনা মানতে সব ধরনের ব্যবস্থা থাকার দাবি কর্তৃপক্ষের। আমাদের লঞ্চ লাইনে চলার জন্য এখন উপযোগী, ধোয়া পোছা এবং সবকিছু আমাদের কমপ্লিট। স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম নীতি আছে, সেটা মেনেই চলবে। তবে সংক্রমণ ঝুঁকি এড়াতে প্রশাসন সহ সব পক্ষের নজরদারি ও দায়িত্বশীলতা নিশ্চিত জরুরি বলে মনে করেন এ স্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনার মনে রাখতে হবে, আপনার সামনে যে ব্যক্তিটি বসে আছে বা পাশে যে দাঁড়িয়ে আছে সেও করোনায় আক্রান্ত। ফলে করোনা আক্রান্ত রোগী থেকে বাঁচতে গেলে আপনার কী করতে হবে? মিনিমাম 6 ফুট দূরত্ব মেনটেন করার চেষ্টা করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 15ই জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে সারা দেশে চলাচল করতে পারবে গণপরিবহন। আবু নোমান, সময় সংবাদ। কাল থেকে ট্রেন, বাস ও লঞ্চ চলাচলের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদ রাকিব এবং সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি নাজমুস সালেহীর কাছে। সালেহী, রিচার্ড, আপনি আমার পেছনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আগামীকাল ট্রেন চলবে এই খবরে এসে কাউন্টারে এসে দাঁড়িয়েছে টিকিট সংগ্রহ করার জন্য। কিন্তু এখানে অধিকাংশ লোকই আছে যারা আসলে জানে না যে কালকে তার গন্তব্যস্থানে যে ট্রেন সেটি আসলে চলবে কিনা। এখন পর্যন্ত 8টি ট্রেন পরিচালনা করার কথা রয়েছে, সেটি হচ্ছে যে আন্তনগর ট্রেন, যার সবগুলো টিকিটই আসলে অনলাইনে বিক্রি করার কথা রয়েছে এবং অবিকৃত টিকিট এবং পাশাপাশি কাউন্টারে টিকিট বিক্রি হবে এমন সিদ্ধান্তের ভিত্তিতে তারা এসে এখানে দাঁড়িয়েছেন। এই লোকগুলো যেমন জানেন না যে আগামীকালকে থেকে তাদের ট্রেন চলবে কিনা এবং কোন রুটে ট্রেন চলবে সেটি নিয়েও কিন্তু তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। যে 8টি ট্রেন চলার কথা রয়েছে এখন পর্যন্ত সে সিদ্ধান্তটিও চূড়ান্ত নয়। আমি রেলের পরিবহন কর্মকর্তা কয়েকজনের সাথে কথা বলে জেনেছি, তারা এখন পর্যন্ত যেটা বলছেন যে আগামীকালকে যে 8টি ট্রেনের কথা বলা হচ্ছে সে 8টি ট্রেনে চলবে নাকি আরও বেশি ট্রেন চলতে পারে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্ত দিবে আসলে হচ্ছে যে রেল ভবন থেকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন আজকে 12:30টার সময় একটি সংবাদ সম্মেলন করবেন সেখান থেকে। এখন বিষয়ে আপনাকে একটু উদাহরণস্বরূপ বলি, যদি আপনাকে বোঝাতে চাই, সেটি এরকম যে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে বন্দলতা এক্সপ্রেস সরাসরি যায় চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। এখন এখানে যে টিকিটগুলো বিক্রি হবে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত টিকিট বিক্রি হবে। যদি তাই হয় তাহলে মাঝখানে এই ট্রেনটি 15 থেকে 16টি স্টেশনে থামে। কেউ যদি আব্দুলপুর থেকে বা রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে যেতে চায় সেই টিকিটটা সে ওই কাউন্টার থেকে নিতে পারবেন কিনা, অথবা কমলাপুর থেকে এই বন্দলতা এক্সপ্রেস রাজশাহীর যে জায়গা পর্যন্ত যায়, অথবা এই ধরনের যে বিষয়গুলো আছে। একটি খুলনা ট্রেন চিত্রা এক্সপ্রেস সেটা গিয়ে সরাসরি খুলনায় যায়, মাঝখানে সে অনেকগুলো স্টেশনে থামে। যে মাঝপথ থেকে কেউ যদি আরেকটি স্টেশনে যেতে চায় সেই টিকিটগুলো আসলে সেই ট্রেনগুলোর টিকিট আসলে কিভাবে বিক্রি হবে সেই বিষয়গুলো এখন পর্যন্ত এখান থেকে নিশ্চিত করা হয়নি। আগামীকালকে শোনা যাচ্ছে যে তিস্তা এক্সপ্রেসও চালু হতে পারে আন্তনগর ট্রেন হিসাবে। যদি সেটা চালু হয় তাহলে আগামীকাল প্রথম ট্রেন সকাল 7:15-তে কমলাপুর থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। পাশাপাশি এই যে প্রস্তুতি, গত দুদিন ধরেই আসলে কমলাপুর রেল স্টেশন স্বাস্থ্যবিধি মেনে তার সমস্ত প্রস্তুতি তারা নিয়েছেন। টিকিট কাউন্টারের সামনে গোল চিহ্ন দিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে 3 ফিট দূরত্বে যাত্রীদের
যাত্রীদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা সেইভাবে সেখানে দাঁড়িয়েছেন। পাশাপাশি প্রতিটি ট্রেনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং যে ট্রেনের যে ধোয়া মোছার কাজ এবং প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্টেশনে যে ধোয়া মোছার কাজ সেগুলো আসলে ইতিমধ্যে শেষ হয়েছে। তো এখন মন্ত্রীর চূড়ান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সিদ্ধান্ত সেটির জন্য অপেক্ষা শুরু হয়েছে এখানকার যাত্রীদের, এবং একটু একটু করে কমলাপুর স্টেশন আসলে সচল হচ্ছে বলা যেতেই পারে। তো এই ছিল আমার কাছে কমলাপুরের সর্বশেষ খবর। জানবো নৌপথের খবর। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, নাজমুস, প্রায় একদম পাক্কা 2 মাস 6 দিন পরে আগামীকাল থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হবে এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রায় স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন এত দীর্ঘ সময় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল না, যেটা কিনা করোনার কারণে গত 2 মাস 6 দিন ধরে বন্ধ রয়েছে। তো সেই লঞ্চ চলাচল শুরু করবার জন্য ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা আমরা যতদূর জানতে পেরেছি যে তারা বিভিন্ন গেটে বিভিন্ন পয়েন্টে যাত্রীদের ভাইরাস মুক্ত করে প্রবেশ করবার জন্য টানেল বসাচ্ছেন। তারা যাত্রীরা যাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে টিকিট কাটতে পারেন, সদরঘাটে ঢোকার যে টিকিট সেজন্য তারা নিরাপদ দূরত্বে চিহ্ন দিচ্ছেন রং দিয়ে। তো এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। ঢাকা নদীবন্দরের যিনি ইনচার্জ রয়েছেন একে মারিফুদ্দিন, তার সঙ্গে একটু বলবেন যে আপনারা আগামীকাল থেকে লঞ্চ চালু করবার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং আপনাদের প্রস্তুতি কতটুকু রয়েছে? ধন্যবাদ। আপনি যেটি বললেন যে ইতিমধ্যে আমরা লঞ্চের বিভিন্ন আপনাদের গ্যাংওয়ের পাশে টানেল বসিয়েছি, টিকিট কাউন্টারগুলোর সামনে আপনার মার্কিং করে দেওয়া হচ্ছে, পন্টনগুলোর পাশে মার্কিং, টার্মিনালের যে সমস্ত জায়গায় যাত্রীদের ওয়েটিং শেড সেখানেও মার্কিং করা হবে। পাশাপাশি যে আপনার দেখেন যে এখন কিন্তু একই সাথে ডেঙ্গুরও একটা প্রকোপ আছে, সে কারণে এটাকে একেবারে ডেঙ্গু মুক্ত এবং জীবাণুমুক্ত করার জন্য যা যা করা, এবং সবচেয়ে বড় বিষয় যে আমাদের টার্মিনালের প্রত্যেকটা গেটে যে আমাদের কর্মী বাহিনী থাকবে তাদেরকে পিপিই দ্বারা এবং তাদেরকে মাস্ক দিয়ে শুরু করে প্রত্যেকটা যাত্রীকে যেন মাস্ক ছাড়া কোনো মতেই লঞ্চ টার্মিনালে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা কতগুলো টানেল বসাবেন? এবং এ পর্যন্ত আমরা আপনার 8টি টানেল বসিয়েছি, 14টা টানেল আমাদের বসানোর পরিকল্পনা সব মিলে প্রত্যেকটা গেটে। এইভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ ইফোর্টটা আমরা দিব যে একটা আমরাও যাতে করোনা মুক্ত থাকতে পারি, পাশাপাশি আমাদের লঞ্চের যে ক্রু, মাস্টার, ড্রাইভার, সুকান্নি তারাও করোনা মুক্ত এবং নৌযাত্রীরাও যেন করোনা মুক্ত থাকে। আপনাকে ধন্যবাদ। যে তিনি যেটি বলছিলেন যে তারা প্রত্যেকটি গেটে টানেল বসাবেন, তবে এখানে কিন্তু একটি বিষয় থেকেই যায় প্রশ্ন, যেহেতু সদরঘাট থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছাড়ে, সেখানে এই লক্ষ লক্ষ মানুষকে কতটুকু টানেলের মাধ্যমে জীবাণুমুক্ত করে লঞ্চে উঠানো যাবে, কিংবা এই লঞ্চে কতটুকু আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে, যেখানে হাজার হাজার মানুষ ডেকে একই সঙ্গে গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে শুয়ে যেয়ে থাকে, সেটি কিন্তু আসলে আগামীকাল থেকেই বোঝা যাবে যে বিআরডব্লিউটি কর্তৃপক্ষ কতটুকু আসলে সামাজিক দূরত্ব রক্ষা করে এবং জীবাণুমুক্ত করে যাত্রীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করতে পারে। মোটামুটি আমার কাছে ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী ইকরাম রয়েছেন সিলেটে, আমরা জানবো সেখানকার খবর। ইকরাম। ধন্যবাদ। সিলেটে যে আগামী পরশু থেকে যানবাহন চলাচল শুরু করবে, বিশেষ করে গণপরিবহনগুলো, তার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিলেটে যে কয়টি পরিবহন সংস্থা আছে, এনা, শ্যামলী কিংবা হানিফ সহ গ্রিন লাইন সহ অন্যান্য সংস্থা, প্রত্যেকটি জায়গায় আমরা যে গিয়ে দেখেছি তাদের যে বাসগুলো আছে, যে গণপরিবহনগুলো আছে তারা প্রস্তুত করে রেখেছে এবং ইতিমধ্যে যে কাউন্টারগুলো আছে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে খবর নিচ্ছে যে টিকিট দেওয়া হচ্ছে কিনা, অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে কিনা, কিন্তু কোনো কাউন্টারে এখন পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। তবে এখানে যারা আছে পরিবহনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক কিংবা কর্মকর্তা কর্মচারী, তারা জানিয়েছেন যে তারা যে কোনো মুহূর্তে ঢাকা থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা গাড়ি চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। এবং গত দুদিন থেকে তারা যখন শুনতে পেয়েছে যে আগামী পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে গাড়ি চলাচল করবে, সেই লক্ষ্য নিয়ে প্রত্যেকটি গাড়ি ধোয়া মুছা করে রেখেছে। এবং আগামী পরশু তারা মূলত সিলেট কেন্দ্রের কোনো নির্দেশনার অপেক্ষায় থাকে, কেন্দ্র থেকে যে নির্দেশ দেওয়া হয়ে থাকে সেই নির্দেশে অনুযায়ী গাড়ি চলাচল করে থাকে। এবং প্রথমে তারা এখানে যারা ছিলেন তারা বলেছেন, বা ঢাকার মতনই একই সুরে সুর মিলিয়ে বলেছেন যে এই কম সংখ্যক যাত্রী নিয়ে তাদের বিশাল বিশাল গাড়িগুলো ঢাকা যাতায়াত করার ক্ষেত্রে যে খরচ আসবে সেই খরচ পোষাবে না। সেই যে ভাড়া আছে, ভাড়া বৃদ্ধি করার ব্যাপারে তারা এখানকার যারা আছে তারাও দাবি জানিয়েছেন। এখানকার যারা শ্রমিক নেতৃবৃন্দ আছে, মালিক নেতৃবৃন্দ আছে, তারাও জানিয়েছে। বলে এখানে পর্যন্ত সিলেট থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন রুটে প্রায় 5 শতাধিক বাস
যাতায়াত করে থাকে প্রতিদিন বিভিন্ন পরিবহন সংস্থার পক্ষ থেকে, এবং প্রত্যেকটা গাড়ি ভরপুর থাকে। এবং এই দীর্ঘদিন থেকে প্রায় 2.5 মাস থেকে এই গাড়িগুলো বন্ধ রয়েছে, এবং অনেক গাড়িগুলো বন্ধ করে রাখার ফলে কিছু কিছু গাড়ির যান্ত্রিক ত্রুটিও দেখা দিয়েছে, এমনও বলেছেন অনেকে। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সব গাড়িগুলো, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এনা পরিবহনে প্রায় 45টি গাড়ি তারা রেডি রেখেছে তারা এখান থেকে ছেড়ে যাওয়ার জন্য। অন্যান্য যে সংস্থাগুলো আছে, শাহানি পরিবহন, শ্যামলী পরিবহন কিংবা ইউনিক পরিবহন, সব গাড়িগুলো এখানে ধারাবাহিকভাবে তৈরি করা আছে। এবং এখানে পরিবহনের সাথে যারা আছে, পরিবহন শ্রমিক কিংবা কর্মকর্তা কিংবা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে, তারা বলছেন যে তারা চাচ্ছেন যে জনগণ যাতে সিলেটের মানুষ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব মেনে যেন সিলেটের বাইরে যাইতে থাকে, সেই ব্যবস্থাই তারা করবে, এবং প্রত্যেকে সেই ব্যবস্থা নিচ্ছে। এই ছিল সিলেটের আগামী সোমবার থেকে গণপরিবহন চলাচলের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সদরঘাটে, সেখানে রয়েছেন তমাল। ইকরাম, যেমনটি বলছিলেন যে আজ থেকে কিন্তু সরকারি ছুটি শেষ, আগামী থেকে কিন্তু কর্মস্থলে যোগ দিতে হবে, সে কারণে অসংখ্য মানুষ কিন্তু ঢাকায় ঢুকছেন। আমরা সকাল থেকে দেখেছি যে এই সড়কটি রয়েছে গাবতলীতে, সেখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু সকাল থেকে ঢুকেছেন, এবং তারা কিন্তু গণপরিবহন না থাকার কারণে মাইক্রো বাস বা প্রাইভেট কারে কিন্তু তারা কিন্তু ঢুকছেন। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখেছি যে গণপরিবহন যেহেতু নেই, সে কারণে কিন্তু মানুষজন গাদাগাদি করে কিন্তু এক মাইক্রো বাসে কিন্তু অনেক মানুষ ঢুকছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সড়কে কিন্তু বেশ কিছু গাড়ি রয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মানুষগুলো ঢুকছেন তারা কিন্তু আগামীকালকে যে কর্মস্থলে তারা যোগ দেবেন, সে কারণে তারা মূলত ঢুকছেন, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের কোনো স্বাস্থ্যবিধি মানছেন না, এবং যে কারণে আসলে সরকারি যে নির্দেশনাগুলো ছিল, সরকারি যে আদেশগুলো ছিল, সেগুলো কিন্তু তারা অনেকেই মানছেন না, এবং যে কারণে অনেককে আমরা দেখেছি যে এক মাইক্রো বাসে বা এক প্রাইভেট কার তারা কিন্তু গাদাগাদি করে ঢুকছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই সুযোগে কিন্তু প্রাইভেট কার, সিএনজি বা মাইক্রো বাসগুলো কিন্তু বাড়তি ভাড়া হাঁকছেন, এবং যে কারণে এক ধরনের দুর্ভোগে পড়েছেন কিন্তু সাধারণ মানুষজন। তারা বলছেন যে গণপরিবহন কিন্তু চালু হয়ে গেলে সেই দুর্ভোগটা হয়তো বা থাকবে না, কিন্তু গণপরিবহন কিন্তু আমরা জানি যে আগামীকাল থেকে চালু হওয়ার একটি কথা ছিল, সেটি কিন্তু একটি মিটিং হওয়ার কথা রয়েছে, এবং মালিক সমিতির সঙ্গে সরকারের যে বৈঠকটি হওয়ার কথা, সেই বৈঠকে কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়ার কথা যে কী পরিমাণ ভাড়া নির্ধারিত হবে, সেই ভাড়া নির্ধারিত হওয়ার পরে কিন্তু আসলে আগামীকাল থেকে গণপরিবহনগুলো চলার কথা রয়েছে। তো আমরা যতদূর দেখলাম যে সকাল থেকে কিন্তু রাজধানীর সবগুলো পথে কিন্তু মানুষজন বেরোচ্ছেন, এবং সব পথে কিন্তু মানুষজন ঢুকছেন, এবং যেহেতু আপনি জানেন যে আজকে সরকারের ছুটি শেষ দিন, আগামীকাল থেকে শুরু হচ্ছে কর্মস্থলে যোগ দেওয়ার কথা, তো সে কারণে মানুষজন কিন্তু নানা উপায়ে তারা কিন্তু ঢুকছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রিচার্ড। সহকর্মী আশিকুর রহমান তমাল গাবতলী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন ঢাকামুখী মানুষের সবশেষ খবরাখবর। তারও আগে ট্রেন, বাস ও লঞ্চ চলাচলের সবশেষ প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা, যেটি জানাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ইকরামুল কবির, রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মাহমুদ রাকিব, এবং সবার শুরুতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী নাজমুস সালেহী। শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসেছে পদ্মা সেতুর 30তম স্প্যান। এর মাধ্যমে মূল সেতুর 4.5 কিলোমিটার দৃশ্যমান হলো। সকাল 7:30টায় স্প্যান বসানোর কাজ শুরু হয়ে চলে 9:30 পর্যন্ত। 30তম স্প্যানটির মাধ্যমে জাজিরা প্রান্তে টানা 16টি স্প্যান দৃশ্যমান হলো। পদ্মা সেতুতে মোট 41টি স্প্যান বসবে, আর এখন 11টি স্প্যান বসানো বাকি রয়েছে। প্রস্তাবিত বাজেটে 3,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। করোনাকালীন অর্থনৈতিক সংকটের মধ্যে এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অভ্যন্তরীণ বাণিজ্যে গতি না ফিরলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও। এবারের বাজেটে বড় কোনো পরিবর্তন না আসলেও কর্পোরেট কর কমা এবং ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমাও কিছুটা বাড়ার আভাস পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। কোভিড-19-এ থমকে গেছে অর্থনীতির চাকা। এর নেতিবাচক প্রভাব পড়েছে এনবিআরের রাজস্ব আয়ে। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে লক্ষ্যমাত্রা অর্জন থেকে 42,000 কোটি টাকা পিছিয়ে আছে এনবিআর। সাধারণত শেষ 2 মাসে বেশি রাজস্ব আসলেও করোনার কারণে এবার অর্থবছর শেষে মূল লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি 1 লাখে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। ফলে কোনো সুখবর না থাকলেও 2020-21 অর্থ বছরে 3,30,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া অযৌক্তিক মনে করছেন অর্থনীতিবিদরা। যেহেতু সম্পদের চাহিদাটা প্রতিনিয়ত
থাকবে। সুতরাং চাহিদা নিরিখে যদি যোগান সময় মতো না হয় তাহলে স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য নিরাপত্তা ঝুঁকি এবং কর্মসংস্থানের ঝুঁকি বা কৃষি উৎপাদনের ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার একটা সংকটে পড়তে পারি। আমদানি রপ্তানি সহ সার্বিক অর্থনীতিতে ছন্দপতনের কারণে কর্মসংস্থান বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর কমানোর পাশাপাশি কর কাঠামোর পুনর্মূল্যায়ন চান ব্যবসায়ীরা। বাজেটটি সেইভাবে হওয়া উচিত যাতে আমাদের আবার কারেকশন কম করতে হয়। জানি না যে করোনা ভাইরাস কবে যাবে। আমাদের যদি আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, রপ্তানি ব্যবসা বাণিজ্য সেটি স্বাভাবিক গতিতে ফেরত না আসে, প্রতিটি সেক্টরে কিন্তু নক অন এফেক্ট ইকোনমিতে থাকবে। অতিরিক্ত রাজস্ব আহরণের চাপ কমাতে যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ খাতে রফতানি প্রণোদনা দেয়া এবং রাজস্ব ব্যয় যৌক্তিক করার পরামর্শ অর্থনীতিবিদদের। ইনসেন্টিভ বা স্ট্রাকচারে যেখানে অযাচিতভাবে অন্যান্য বছরে বিভিন্ন খাতকে দেওয়া হয়, সেরকমভাবে দিতে গিয়ে যে ব্যয়ের চাপের ভিতরে পড়তে হতে পারে, তাতে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে যে ইনসেন্টিভ দরকার হবে সেখানে আবার অর্থের টান পড়তে পারে। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা 3,25,000 কোটি টাকা। পরে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,05,000 কোটি টাকা। 10 মাসে আদায় হয়েছে 1,73,000 কোটি টাকা। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পোশাকের উপর শুল্ক আরোপ করতে ভারতীয় বস্ত্রমন্ত্রীকে যে চিঠি দিয়েছে সে দেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন, তা বাস্তবায়ন হলে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাধাগ্রস্ত হবে বলে মনে করে বিজিএমইএ। ব্যবসায়ীদের পরামর্শ শুল্ক আরোপ নয়, বরং পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে মোকাবেলা করতে হবে কোভিড-19 সংকট। এমন প্রেক্ষাপটে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। ভারত সরকার কোনো পদক্ষেপ নিলে বাংলাদেশও নিজেদের অবস্থান তুলে ধরবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্যাপক বাণিজ্য ঘাটতি সত্ত্বেও গেল কয়েক বছর ধরে ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি তৈরি পোশাকের আধিপত্য। রপ্তানি তথ্য বলছে গেল অর্থ বছরে ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় 80%, আর 2016-17 অর্থ বছরের চেয়ে দ্বিগুণের বেশি রপ্তানি হয়েছে 2017-18 অর্থ বছরে। 2018-19 অর্থ বছরে দেশটির মোট পোশাক আমদানির 3 ভাগের 1 ভাগই যোগান দিয়েছে বাংলাদেশ, যা তার আগের অর্থ বছরের তুলনায় 7 ভাগ বেশি। এমনই প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি তৈরি পোশাকের উপর 1 বছরের জন্য শুল্ক আরোপ করতে ভারতের বস্ত্রমন্ত্রীকে চিঠি দিয়েছে দেশটির পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন। করোনা সংকট মোকাবিলায় লেখা ওই চিঠিতে বলা হয়, সাফটা চুক্তির কারণে এই দাবি পূরণ করা কঠিন, তবে অসম্ভব নয়। আর শুল্ক আরোপ করা হলে স্থানীয় শিল্প সুরক্ষার পাশাপাশি ভারত সরকার 10 থেকে 15 কোটি ডলার আয় করতে পারবে বলেও উল্লেখ করা হয়। ইন্ডিয়া একতরফাভাবে সাফটা চুক্তিকে অগ্রাহ্য করে ভায়োলেশন করে এটা করতে পারবে না। যদি এটা করা হয় তাহলে অবশ্যই আমাদের রপ্তানি কিছুটা ব্যাহত হবে। প্রতিবেশী দেশ হিসেবে বরং আমাদের দীর্ঘমেয়াদী সহযোগিতা, আন্তঃআঞ্চলিক বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে যৌথভাবে এই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। করোনার ক্ষতি কাটাতে ভারত সহ অনেক দেশই উদ্যোগী হবে নতুন করে বাণিজ্য কৌশল সাজাতে। এমন আশঙ্কা থেকে বাংলাদেশকেও তৎপর থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। কোনো দেশ যদি এরকম কোনো নীতি নিয়ে থাকে, যেটা যতটাই স্বল্পকালীন হোক, সেটা কিন্তু বাংলাদেশের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এবং দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনায় নিয়ে যাওয়া উচিত। বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও বিষয়টি কূটনৈতিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান বাণিজ্য সচিব। আমাদের সাথে এগ্রিমেন্ট আছে ভারতের সাথে, 25টি আইটেম বাদে 7টার আওতায় আমরা ডিউটি ফ্রি পাচ্ছি। কিছু করতে হলে আইনগত ভাবেই করতে হবে আর কি। আমরা দেখছি এটা ডিপ্লোম্যাটিক লেভেলে, আমরা অফিসিয়ালি এটা এখনো ইনফর্ম না। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রায় 1.5%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশ ছেড়েছেন এক্সিম ব্যাংকের এমডি সহ 2 শীর্ষ কর্মকর্তাকে গুলি করার হুমকি ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিকদার গ্রুপের এমডি রণ হক শিকদার ও তার ভাই দীপু হক শিকদার। মুমূর্ষ রোগী সেজে গেল 25 মে তারা ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যান বলে জানা গেছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পরই বিশেষ বিমান উড্ডয়নের অনুমতি দেন তারা। তবে এসব ফ্লাইটের যাত্রী কারা হবেন সে বিষয়ে দেখভাল করে ইমিগ্রেশন বিভাগ। আমি খোঁজ নিয়েছি যে ওই স্পেশাল ফ্লাইট, আমাদের তো সিভিল পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে ফ্লাইট গুলো অনুমোদন দেওয়া, কারা যাচ্ছেন কিভাবে যাচ্ছেন এটা তো দেখবে ইমিগ্রেশন পক্ষ থেকে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁধ ভেঙে জোয়ারের পানিতে নিমজ্জিত লোকালয়। এ অবস্থায় বেড়িবাঁধ সংস্কারে স্থানীয়দের সাহায্যে এগিয়ে গেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। তরিকুল। রিচার্ড, সাতক্ষীরার আশাশুনি এলাকায় শ্যামনগরের মতো কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এবং ঘূর্ণিঝড় যে আমপান আঘাত এনেছিল সেই আঘাতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয় এবং এর ফলে কিন্তু এখানকার এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়ে আছে। বিশেষ করে আশাশুনি এলাকার প্রায় ৬০% জায়গা কিন্তু এই মুহূর্তে কিন্তু পানিতে, জোয়ারের পানিতে ডুবে আছে। তো আমরা এই রয়েছি খোলপেটুয়া নদীতে আশাশুনির। এই মুহূর্তে সেনাবাহিনীর একটি দল তারা কিন্তু এই এলাকা পরিদর্শন করছে এবং ইতিমধ্যে সেনাবাহিনী এলাকায় কার্যক্রম শুরু করে দিয়েছে। বিশেষ করে মাড়িয়ালা এলাকায়, যে শ্রীলা ইউনিয়নের মাড়িয়ালা এলাকা, সেখানে 5টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয় এবং আপনারা জানেন যে 680 কিলোমিটার বেড়িবাঁধের দিয়ে বেষ্টিত সাতক্ষীরা উপকূল, এর 57 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভেঙে গেছে এবং পুরোটাই কিন্তু নদীর সাথে মিশে গেছে। আর যে কারণে এখানে সেনাবাহিনী 55 পদাতিক ডিভিশন এখানে কাজ করছে। মেজর জেনারেল হুমায়ুন কবির জিওসি যশোর, তিনি এই এলাকা পরিদর্শন করছেন এই মুহূর্তে। এছাড়া এলাকার চাকলা, সুভদ্রকাটি এবং কুড়িকাউনিয়া এই এলাকাগুলোর যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকা পরিদর্শন করছেন। এছাড়া খুলনার কয়রা উপজেলায় এরপর তিনি যাবেন এবং সেখানে সেনাবাহিনীর যে কার্যক্রমগুলো সেগুলো তিনি যা যা প্রয়োজন সেই সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে যেসব জায়গায় ভাঙন সেসব জায়গায় পৌঁছে গেছে এবং সেখানকার যে মানুষের দুর্ভোগ লাঘবের যে কার্যক্রমগুলো বা সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেগুলো কার্যক্রম শুরু করলে দ্রুত ওই বাসগুলো সমস্যা সম্ভব হবে। তো সব মিলিয়ে রিচার্ড এই ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকা থেকে ঘূর্ণিঝড় আমপান পরবর্তী যে ভাঙন এবং সেনাবাহিনীর যে আমপানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি এলাকার বেড়িবাঁধ সংস্কারে এগিয়ে গেছেন সেনাবাহিনীর সদস্যরা। সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ ইট ভাটার নির্গত বিষাক্ত গ্যাসে 60 বিঘা জমির ধান চিটা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের আম ও লিচু। এতে দিশেহারা কৃষক। ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দুই বিঘা জমি বর্গা নিয়ে ধার দেনা করে ধান আবাদ করেছিলেন বিধবা রমিছা বেগম। স্বপ্ন ছিল সোনালী ফসল ঘরে তুলে অভাব দূর করবেন অসহায় নারী, কিন্তু ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কেড়ে নিয়েছে তার স্বপ্ন। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গতেশচন্দ্র, হান্নান মিয়া, ফরহাদ ও প্রভাস রায় সহ 25 জন অসহায় কৃষকের জমির ফসল। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আদর্শ গ্রামে ফসলি জমির পাশে গড়ে ওঠা মা ব্রিক্স নামে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়েছে মাঠের পর মাঠের সোনালী ফসল। শুধু ধান নয়, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার হাত থেকে রক্ষা পায়নি আম ও লিচুর বাগানও। আপনার সুদের উপর টাকা নিয়ে, এনজিও থেকে টাকা নিয়ে আম বাগান করছি। শমশের হাজির ইটভাটার বিষাক্ত কালো ধোয়ার জন্য আমার বাগান শেষ। 1.5 বিঘা মাটি আদি আবাদ করি, চুক্তি আবাদ করি। শমশের হাজির ইটভাটার ধোঁয়া দিয়ে আমার জমি ধান জ্বলাই দিছে। শমশের হাজির ভাটার গ্যাস ছাড়িয়ে সেই আবাদ আমার জ্বলাই দিছে। আমি বাচ্চা কাচ্চা নিয়ে এখন খাবো, আমার ঘরে কোনো খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। আমরা এটা সরকারের কাছে বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করেছেন মা ব্রিক্স ইটভাটার মালিক। এই ভাটা তো আমার বহু আগে 2004 সাল থেকে আমরা ভাটা করতেছি এখানে, তখন আমাদের সরকার লাইসেন্স দিয়েছিল। এর ইদানিং আমাদের 2-3 বছর ধরে লাইসেন্স দিচ্ছে না। অনুমোদনহীন ইটভাটা বন্ধের আবেদন করেছেন 25 জন কৃষক। আর ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং তার প্রেক্ষিতে আমি কৃষি অফিসের মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার একটা এস্টিমেট করে ফেলেছি ইতিমধ্যে আমি, এবং তার প্রেক্ষিতে আমি ক্ষতিপূরণ কৃষকরা পেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করব। ইটভাটায় 20 একর জমির ধান এবং 7 একর জমির বাগানের আম ও লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
কর্মস্থলে ফিরতে ঢাকামুখী মানুষের ঢল, পরিবহনে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, কাল থেকে চালু লঞ্চ, ট্রেন, চলছে সংক্রমণ এড়ানোর প্রস্তুতি। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসল ৩০তম স্প্যান, আর বাকি ১১টি। দৃশ্যমান হল ৪.৫ কিলোমিটার সেতু। এবারের বাজেটে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার আভাস। বাণিজ্যে গতি না ফিরলে অর্জন কঠিন বলছেন ব্যবসায়ীরা। বাস্তবসম্মত নয় মত অর্থনীতিবিদদের। এবং আমপান তাণ্ডবের এক সপ্তাহ পরও বাঁধ ভাঙা পানিতে প্লাবিত হচ্ছে সাতক্ষীরার নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে খাবার ও পানি সংকট, ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।